বেসুরো কথা বলছিলেন, দলের সমালোচনা করছেন, বলছেন যে দলকে ভালো করে ধরে রাখার জন্য যেরকম নেতৃত্ব দরকার ছিল তারা সামনে থাকে, তাদের সব বসিয়ে দেওয়া হয়েছে, যারা যোগ্য তারা পেছনে, অযোগ্যরা সামনে। এইসব কারণে ফলটা অনেক জায়গায় খারাপ হয়েছে। দেখুন, এবারের ভোটের ফল বেরোনোর পর, বিজেপির ভরাডুবির পর বিজেপির ভেতরে ফুটি ফাটা অবস্থা হয়েছে, ফুটি ফাটা। সেটা যদি আপনি জাতীয় রাজনীতিতে ধরেন, সেক্ষেত্রেও নরেন্দ্র মোদী এবং অমিত শাহর লিডারশিপ চ্যালেঞ্জড, দলের মধ্যে আওয়াজ উঠে গেছে। আমরা তো এই ভিডিও পাচ্ছি, যোগী আদিত্যনাথের অনুগামীরা ভয়ঙ্কর ভাষায় আক্রমণ করছেন অমিত শাহকে। আবার বাংলায় যদি দেখেন, যেগুলো আমরা প্রথম থেকে বলে আসছিলাম, প্রকাশ্যে বলেছি যে বিজেপিতে নব্য বিজেপি আর আদি বিজেপি দল হাইজ্যাক্ট হয়ে যাচ্ছে। দলের সামনে যারা রয়েছেন আর একাংশ পেছনে তাদের ফেলে দেওয়ার জন্য এই মারামারি চলছে। তো সেগুলোই এখন বিজেপির ভেতরে কোনো কোনো প্রার্থী তারা বলছেন, কেউ জিতেছেন, কেউ হেরেছেন। বিজেপির একটা গোষ্ঠী অন্য গোষ্ঠীকে হারিয়ে দেওয়ার জন্য প্রার্থী বদলেছে, আসন বদলে দিয়েছে। তো সেগুলো তো তারা বলছেন, দেখলাম দিলীপ ঘোষ হেরে গিয়েছেন, তার একটি বিশ্লেষণ দেখলাম। আবার সৌমিত্র খান বা এরকম আরো কয়েকজনের যা দেখতে পাচ্ছি, বিজেপির ভেতরে ফুটি ফাটা অবস্থা, গোষ্ঠীবাজি। নেতৃত্ব যারা যোগ্য কি অযোগ্য তারা বলতে পারবেন, কিন্তু যাদের বসিয়ে রেখে অন্য দলকে তারা পেছনের দিকে ঠেলে দিয়েছেন, যারা নতুন নেতৃত্ব হাতে নিয়েছেন, তারা রেজাল্ট দিতে না পারার মতো নেতৃত্ব। আমরা তো এই কথাগুলো পরিষ্কার বলে এসেছিলাম, বাংলার মানুষকে বলেছিলাম কাদের দেখে ভোট দেবেন। বাংলার মানুষ তো ভোট দেননি। তো আজকে বিজেপির মধ্যে এই ফুটি ফাটা অবস্থা, বিজেপির ভেতর থেকে নেতৃত্বের সমালোচনা অথবা আত্মবিশ্লেষণ, এইসব কথা এখন হেরে টেরে যাওয়ার পরে তো খুব স্বাভাবিক। তো এগুলোই যখন আমরা বলছিলাম তখন আমাদের আক্রমণ করা হচ্ছিল। আজকে বিজেপির কিছু নেতা হাড়ে হাড়ে বুঝছেন যে আমাদের মূল্যায়নটা সঠিক ছিল প্রতিপক্ষ সম্পর্কে, কিন্তু তাদের সম্পর্কে তাদের মূল্যায়নটা ঠিক ছিল না। এত হেভিওয়েট নেতা এসেছেন, প্রধানমন্ত্রী এসেছেন বারে বারে, দফায় দফায়, তাহলে কি বাংলা মুখ ফেরাচ্ছে বিজেপির থেকে? এই রেজাল্ট বাংলা বিজেপির থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। 2021 সালেও ডেলি প্যাসেঞ্জারি করেছিলেন নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি, জেপি নাড্ডাজি, সারা ভারতবর্ষের নেতারা। কি হয়েছে রেজাল্ট? কি হয়েছে? বাংলা তৃণমূল সরকার করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছে। আর এবারেও এতবার তারা এসেছেন, আমরা কি বলেছিলাম? যতবার তারা আসবেন তত ভোট তৃণমূলের বাড়বে, তত আসন বাড়বে। আমরা কি বলিনি? আপনারা সাক্ষী, আমরা বলেছি, বারবার বলেছি এই কথাগুলো, এই শব্দগুলো বলেছি। বাংলার মানুষ তাদের নিচ্ছেন না। বাংলার মানুষের টাকা আটকে রেখে বাংলাকে বদনাম করে ভোটের সময় ভোট চাইতে আসা এ হয় না। বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছেন। বাংলার যে ঐতিহ্য, বাংলার যে সংস্কৃতি, বাংলার যে আত্মসম্মান বোধ, বিজেপি নেতারা এটা অনুধাবন করতে ভুল করেছেন, ফলে রিজেক্টেড। সৌমিত্রের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা শোনা যাচ্ছে। তিনি বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটের জন্য যে সিস্টেমটা বানিয়েছিলেন, সেই সিস্টেমটা বিজেপি ধরতেই পারেনি, ফলে চিচিং ফাঁক হয়ে গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ভালো নেতৃত্ব দিয়েছে। আমি বলছি, সৌমিত্র খান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের বা সিস্টেমের প্রশংসা করেছেন, নিশ্চয়ই ভালো, শুনতেও ভালো লাগছে, বিলম্বিত বোধোদয়। প্রশ্ন হচ্ছে, রেজাল্ট বেরোনোর পর সেটা বুঝতে পারলেন, তাহলে মাটির রাজনীতি কি করলেন? আমরা তো এটা ভোট প্রচারের অনেক আগে থেকে বলে আসছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে উঠে আসছেন, যেভাবে সেনাপতিত্ব করছেন, যে পদ্ধতিতে দল নামছে, তৃণমূল কংগ্রেস জিতবে। তো এটা বুঝতে ভোটের ফল বেরোনোর বিকেল অবধি অপেক্ষা করতে হলো। তবু ভালো, বিলম্বিত বোধোদয় হলেও
এই বোধোদয় বাস্তবসম্মত বোধোদয়। সেই সঙ্গে এটাও বলছি যে বিজেপির কিছু নেতার সঙ্গে তৃণমূলের সেটিংও হয়ে গেছে। এগুলো সব অবাস্তব ব্যাপার। তো যদি সেটিং হয়ে গিয়ে থাকে, এত উনি জানেন, তো উনি সেগুলো তাহলে বলে দিচ্ছেন না কেন? বলে দিলেই তো মিটে যায়। প্রতিবাদ করেননি কেন? বিজেপির কিছু নেতা যদি তৃণমূলের নেতার সঙ্গে সেটিং হয়ে গিয়ে থাকে, তা এত খবর যদি উনি পেয়ে থাকে, তো ভোটের আগে তিনি ফাঁস করে দিতে পারলেন না? কি আশ্চর্য কথা! মানুষের রায়টা মাথা পেতে নিন। বিজেপিকে রিজেক্ট করেছে সারা দেশের মানুষ এবং বিশেষভাবে বাংলার মানুষ। ফলে পরাজয়টা মানতে শিখুন। সেই জায়গায় যদি সেটাকে, মানুষের রায়টাকে ছোট করা হয়, তাহলে কিন্তু আরো খাদের গভীরে তলিয়ে যাবে বিজেপি। ভোটের আগে রাম মন্দির প্রতিষ্ঠিত হলো, কিন্তু অযোধ্যার মানুষ মুখ ফেরাতে কি বলবেন? পুরো সারা ভারতবর্ষব্যাপী তার মেগা প্রচার হলো তারপরে। আমরা বারবার বলেছি, রুটি কাপড়া ওর মাকান, এটা মানুষকে দিতে ব্যর্থ কেন্দ্রের সরকার, এবং বাংলাকে তো পুরো বৈষম্য প্রতিহিংসার শিকার করা হয়েছে। রুটি কাপড়া ওর মাকান দিতে ব্যর্থ হয়ে এই ধর্মের রাজনীতি করেছে। মানুষ সেটা বুঝেছেন, মানুষ সেটা অনুভব করেছেন যে ধর্ম নিশ্চয়ই সবাই যার যার ধর্ম পালন করবেন, কিন্তু দেশ চালানোর প্রশ্নে যারা মানুষের রুটি কাপড়া মাকান দিতে পারে না, তাদেরকে একটা ভোটও নয়। সেই কারণে রাম মন্দির, শ্রীরামচন্দ্রের পুজো, তাই নিয়ে নানা ধরনের হাইপ তোলার চেষ্টা হলেও ভোটে তার কোনো প্রতিফলন নেই। এমনকি অযোধ্যার ফৈজাবাদ সিটেও ভারতীয় জনতা পার্টির প্রার্থী হেরে গিয়েছে। আজকে তো দিল্লিতে দুজনেই দিলীপ ঘোষ সকাল থেকে বলছেন চক্রান্ত, কাঠিবাজি, তাকে কাঠিবাজি করা হয়েছে। দেখুন, দিলীপ ঘোষের সঙ্গে আমাদের একটা আইডিওলজিক্যাল ব্যাটল। দিলীপ ঘোষ একটা অন্য দলের নেতা, বিজেপির নেতা, তার সঙ্গে আমাদের বিরোধিতা থাকবে। কিন্তু আমরাও পর্যবেক্ষণ করছিলাম যেভাবে মেদিনীপুরের 5 বছরের সাংসদকে বিজেপির অভ্যন্তরীণ গোষ্ঠীবাজির কারণে কাঠিবাজি করে দিলীপ ঘোষকে একটা নতুন জায়গায় লড়তে পাঠালো, এবং সেই জায়গায় গিয়ে আবার দিলীপ ঘোষকে হারাবার চেষ্টা হলো। তো সেটা দুটো সিটই গেল বিজেপি, তাতে আমরা খুব খুশি। তা আজকে তো দিলীপ ঘোষের মনে হতেই পারে যে একটু কাঠিবাজি করে তাকে হারানো হয়েছে। দেখুন, অধীর চৌধুরী তো দলের হাইকমান্ডের নীতির বাইরেই পুরো রাজনীতিটা করেছে। হাইকমান্ডের নীতি হচ্ছে ইন্ডিয়া জোট। কোন ইন্ডিয়া জোট? বিজেপি বিরোধী ইন্ডিয়া জোট। যে ইন্ডিয়া জোটের মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাবক, নামকরণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে বিজেপি মূল শক্তি। আর অধীর চৌধুরীর বাংলায় সিপিএম এর সঙ্গে জোট করে তারা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে আক্রমণের রাজনীতি করলেন। এ রাজ্যে বিজেপির ছিল দুই ভাই, সিপিএম আর কংগ্রেস আই। তাহলে এখন নিজের ভালোটা নিজে বুঝুন, এখন হাইকমান্ডকে দোষারোপ করছেন কেন? আপনি এ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করেছেন, করতে গিয়ে তৃতীয় হয়েছেন। তো তাহলে বাংলার মানুষ আপনাদের গ্রহণ করেনি। আর মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলে এসছেন দিল্লিতে আমি ইন্ডিয়ার সঙ্গে আছি, কিন্তু বাংলায় এরা বিজেপিকে সমর্থন করছে, বিজেপির পারপাস সার্ভ করছে, তাই বাংলায় আমি এদের সঙ্গে থাকবো না। সেটাই হয়েছে। আপনি মানুষের মন বুঝতে পারবেন না, বাংলায় বিজেপিকে মদত দেবেন, এখন এরকম শোকসভা করে কি লাভ আছে? অন্যদিকে কুণালদা, বামেরাও আবার শূন্য, এবং ইতিমধ্যেই শরিকি ঝামেলা শুরু হয়ে গেছে বামেদের মধ্যে, কংগ্রেসের সঙ্গে যাওয়া উচিত হয়নি বলে। দেখুন, বামেদের এই অভূতপূর্ব কৃতিত্বের জন্য আমি প্রথমত শুভেচ্ছা জানাচ্ছি। কারণ লাগাতার শূন্য পাওয়া এটা খুব কম কথা নয়, এটার জন্য একটা সাধনা লাগে, পরিশ্রম লাগে। এই ধারাবাহিকতাটা কিন্তু চট করে সকলে পারে না। অনেক মিটিং মিছিল করার পর শূন্যে থাকতে হবে, এটা কিন্তু একটা শিল্প, আর্ট। সেটা মোহাম্মদ সেলিম দেখিয়েছেন। কিভাবে? তাকে আমি সিপিএম এর রাহুল সিনহা বলি, এমনি এমনি বলি। বাংলা ব্যাকরণ বইতে ছিল নামকরণের সার্থকতা। মুর্শিদাবাদের রেজাল্ট দেখুন, কিভাবে সিপিএম এর রাহুল সিনহার রেজাল্ট আপনি ওখানে দেখতে পাবেন, নামকরণের সার্থকতা। একজন লোক ঘুরে ঘুরে হারে, যাদেরকে দিয়ে একটা হাইপ তৈরি করার চেষ্টা হলো,
হয় জামানত জব্দ, নয় তৃতীয়, সব ভয়ঙ্কর ব্যাপার। ফলে সিপিএম এর গোটা বিষয়টা, সিপিএম যেটা হয়েছে, সিপিএম মানুষ থেকে পুরোদস্তুর বিচ্ছিন্ন, মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় আছেন এবং শূন্য থেকে মহাশূন্যের পথে যেতে যে একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটার মধ্যে তারা এখন গবেষণায় ঢুকেছে। এবং রাজনীতি একটা লম্বা খেলা, আমি সে ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না, কিন্তু নিশ্চিতভাবে এটা ওনার কাছে একটি ধাক্কা। এবং বারবার দলবদল যে মানুষ ভালোভাবে নেননি, এবং বারাকপুর কেন্দ্রে আমাদের অ্যাক্টিভ মন্ত্রী, কাজের মানুষ, পার্থভৌমিককে মানুষ গ্রহণ করেছেন, সেটা মানুষের রায় স্পষ্ট। তো উত্তর কলকাতায় তৃণমূল কংগ্রেসের একটা শক্তিশালী ঘাঁটি, এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় অভিভাবকের মতো সেই কেন্দ্রকে পুরোদস্তুর আগলে রেখেছেন। ফলে সেই জায়গাটায় দাঁড়িয়ে আমাদের দল থেকে হঠাৎ যদি কেউ দলবদল করে অন্য কোনো দলে গিয়ে কোনো প্রতিদ্বন্দ্বিতা করার চেষ্টা করেন, সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস যে মূল ভিত্তিটা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অভিভাবকত্ব, সেই ছায়া থেকে বেরিয়ে এসে মানুষের রায়ের বিপরীতমুখী কোনো স্রোত, এটা কিন্তু দেখার আশা করাটা বোধহয় ভুল। এবং উত্তর কলকাতার মানুষ পুরোদস্তুর মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখে সেটাই প্রমাণ করে দিয়েছে। বিধানসভার পরে 3 বছরের কলকাতা তৃণমূলের এই সাকসেস কি সুদীপ বন্দ্যোপাধ্যায় না মমতা বন্দ্যোপাধ্যায়? দেখুন, আমাদের বাংলায় গোটা তৃণমূলের সাকসেসটারই তো মুখ হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে তৃণমূল কংগ্রেসের এই যে ঝড়, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝড়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝড়। নিশ্চিতভাবে সেখানে প্রার্থীরা কাজ করেছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ, এটাই মানুষের কাছে শ্রদ্ধার, সম্মানের, বয়স্কদের কাছে স্নেহের, শুভেচ্ছার। সেই জন্যই তাদের প্রার্থীরা সাকসেসফুল হয়েছে। প্রবীণ নবীন একটা বিতর্ক হয়েছে, দেখা যাচ্ছে নির্বাচনী ফলাফলে নবীনদের প্রতি যেমন মানুষ সমর্থন জানিয়েছে, প্রবীণদেরও সমর্থন জানিয়েছে। গোটাটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধিদের জানিয়েছেন, কেউ তো ওইভাবে ভেবে ভোট দেননি। ফলে তৃণমূল কংগ্রেস পরিবারে এ ধরনের কোনো সমস্যা নেই। ভোটের সময় এক এবং ঐক্যবদ্ধ তৃণমূল ভোট লড়েছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রার্থী তালিকা, তাতে প্রবীণ নবীন সমস্ত মিলিয়ে যে বিষয়টা, সেটা মানুষ, সমাজের সব শাখার থেকে প্রতিনিধিত্ব ছিল প্রার্থী তালিকায়, মানুষ দুহাত তুলে সমর্থন করেছেন। আমরা এতগুলি আসন জিতেছি, আরো 4-5টি আসন শুধুমাত্র কেন্দ্রের নির্বাচন কমিশনের প্রভাব খাটিয়ে, অবজারভারদের প্রভাবিত করে, অন্যান্য ভাবে জোর করে কিছু ফলাফল এদিক ওদিক করা হয়েছে। না হলে গোটা বিষয়টা আমরা প্রায় 34-35টি আসন জেতার তৃণমূলের বাস্তব হচ্ছে। 34-35টায় তৃণমূল দাঁড়িয়ে। এখানে আমি আরেকটা বিষয় বলে নিই আপনাদের, এটা একটা নজিরবিহীন ঘটনা, এটা অত্যন্ত উল্লেখযোগ্য নজিরবিহীন ঘটনা। সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের লোকসভায় যারা জয়ী হয়েছেন, নজিরবিহীন ভাবে তাদের 38% মহিলা জিতেছেন। অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেসের যে সাংসদরা জিতলেন লোকসভা ভোটে, তার 38% মহিলা। এটা দেশে একটা নজির। মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় মহিলাদের যে প্রাধান্য দেন, সেটা আপনি গভর্নমেন্টের স্কিমগুলো দিয়ে বলুন, মহিলাদের পাশে দাঁড়ানো, কিংবা ধরুন দলের মধ্যে সাংগঠনিক পদ, কিংবা জনপ্রতিনিধিত্বে পঞ্চায়েত, পুরসভা, বিধানসভা, লোকসভা, এটা দেশের মধ্যে নজির। বিজেপির মহিলা প্রার্থী জিতেছেন মাত্র 12%, অন্যান্য দলের তো ছেড়ে দিন, কিন্তু 38%। ডক্টর কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, প্রতিমা মণ্ডল, মালা রায়, সাজদা আহমেদ, মহুয়া মৈত্র, মিতালি বাগ, সায়নী ঘোষ, রচনা ব্যানার্জি, জুন মালিয়া এবং ডক্টর শর্মিলা সরকার, এই যে এতজন, 11 জন জিতেছেন।
11 জন সাংসদ 38% হচ্ছেন আমাদের পুরোদস্তুর, তারা মহিলা সাংসদ। ফলে মা বোনেদের সম্মান দিতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস সারা ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি সর্বস্তরের মহিলাদের পাশে যে দলটি থাকে সেই দলটার নাম তৃণমূল কংগ্রেস, নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোট শতাংশ দেখা যাচ্ছে 3 বছরের মধ্যে 21 থেকে 24 বিজেপির অনেকটাই ভরাডুবি হয়েছে, অনেকটাই ভোট পার্সেন্টেজ কমেছে। এর সঙ্গে অ্যাডেড সেটা হচ্ছে যে বহু আসন রয়েছে বিধানসভা ভিত্তিক দেখতে গেলে, যেখানে 21-এ তৃণমূলের ভালো ফল কিন্তু 24-এ তৃণমূলের সেখান থেকে ফল সরেছে। এটা কি কোথাও গিয়ে কোথাও তালমিলের অভাব ঘটতো, যে কারণে এটা হলো, যে কারণে স্বল্প ব্যবধানে হারতে হয়েছে? যেমন বিষ্ণুপুর লোকসভা, আরেকবার বিষ্ণুপুর, দক্ষিণ মালদা, জলপাইগুড়ি, এর মধ্যে একাধিক বিধানসভা রয়েছে, যে বিধানসভাগুলোতে তৃণমূলের 21-এ ভালো ফল ছিল, 24-এ সেই ফল অনেকটা সরেছে, তার একটা মানে গ্রস টোটালে দেখতে পাওয়া গেল। না, এটা আমাদের শীর্ষ নেতৃত্ব, যেহেতু সমস্ত মানে সংখ্যা পরিসংখ্যান, তথ্য পরিসংখ্যান সব ফাইনালি আসতে সময় লেগেছে এবং তারপরে একেবারে বুধভিত্তিক বিশ্লেষণের একটা পর্যায়ে চলছে। ফলে সেই জায়গাটা আমাদের বিশ্লেষণ চলছে, অধিকাংশ জায়গাতেই ভালো ফল, আরো ভালো ফল, আরো বেশি বিধানসভার ফল। এটা তো এমন একটা ফল যে 2024-এ শুধু নয়, এই ফলটা বুঝিয়ে দিচ্ছে 2026-এও তৃণমূল কংগ্রেসের চতুর্থবারের সরকার গঠনের ফলাফল হয়ে গেছে। তো ফলে এর এলাকা ভিত্তিক যে বিন্যাসগুলো সেগুলো দেখা হচ্ছে, যেখানে বেড়েছে সেখানে আরো কি করে বাড়ে, আর যদি কোথাও সামান্য কিছু এদিক ওদিক হয়ে থাকে তাহলে কেন হলো, কি কিভাবে সেটা আবার মেরামত হয়ে যাবে, সেগুলো শীর্ষ নেতৃত্ব যথাসময় খতিয়ে দেখছে। বিজেপি তো কমবে, বিজেপিকে কেন মানুষ ভোট দেবেন? বিজেপি বাংলার বিরোধী, বিজেপি বাংলার অধিকার টাকা বঞ্চিত করেছে, বদনাম করেছে, বৈষম্য এবং প্রতিহিংসার কাজ করেছে। বিজেপি সারা দেশের রুটি কাপড়া আর মাকানের ক্ষতি করেছে। ফলে আর বাংলার ঐতিহ্য সংস্কৃতির বিপরীত কাজ করেছে। সেই কারণে বিজেপি গোষ্ঠীদ্বন্দ্বের দীর্ণ, গ্রহণযোগ্য নেতৃত্ব নেই, সংগঠন নেই, কমিটি নেই, লোকবল নেই, নীতি নেই, কর্মসূচি নেই, বাংলার প্রতি কর্তব্য পালন করেনি কেন্দ্রীয় সরকার, শুধু নেতিবাচকভাবে ব্যক্তি আক্রমণ করেছে, তৃণমূলের নেতা নেত্রীদের কুৎসিত শব্দ ব্যবহার করেছে, টার্গেট করে করে এজেন্সি পলিটিক্স করেছে, যে কারণে বিজেপির প্রতি মানুষের আস্থা কমেছে, বিজেপি মানুষ দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে। আজকে পুলিশ শঙ্করাচার্য তারাপীঠে এসেছিলেন, তো ওনাকে প্রশ্ন করাতে যে অজয় দত্ত তো সিট হারিয়েছে বিজেপি, উনি বললেন যে রাম মন্দির শঙ্করাচার্যকে বাদ দিয়ে রাম মন্দির উদ্বোধন ওনার করা উচিত, শঙ্করাচার্যের করা উচিত। দেখুন, আমি এটা এই রাম মন্দির বিতর্কে নতুন করে এই মুহূর্তে আমরা কেউই ঢুকতে চাইবো না, কিন্তু এই সময় শ্রদ্ধেয় সম্মানীয় শঙ্করাচার্যরা রাম মন্দির উদ্বোধনের সময়ই বলেছিলেন যে শঙ্করাচার্যদের বাদ দিয়ে কেন রাজনীতিবিদ রাম মন্দির উদ্বোধন করবেন। রাম মন্দির মানে সেখানে একটা যদি মানতে হয় তাহলে ধর্মীয় আচারই মানতে হবে, যদি মানতে হয়, যদি ভগবানের মূর্তি প্রতিষ্ঠা করতে হয়, যদি ভগবানকে পুজো করতে হয়, তাহলে তো ধর্মের আচারটাও মানতে হবে। শঙ্করাচার্যরা তো তখন থেকে প্রতিবাদ করেছিলেন, তো আজকে যদি একই কথা তিনি বলে থাকেন তাহলে শঙ্করাচার্যরা যে রাম মন্দির উদ্বোধনের সময় যে প্রতিবাদ করেছিলেন আজকে সেই কথারই প্রতিধ্বনিত তারা করেছেন। এ বিষয়ে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন সেটাই ঠিক। এই মুহূর্তে যা পরিস্থিতি, বিজেপি তো সংখ্যাগরিষ্ঠতা পায়নি, এনডিএ তারা নাকি বৈঠকে বসছে, এর ওর কাছে নানা রকম সব প্রস্তাব যাচ্ছে, শোনা যাচ্ছে, ইন্ডিয়া জোটও বৈঠকে বসছে, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠিয়েছেন। এনডিএ জোটের সরকার গঠন খুব মসৃণ হবে না, বাকিটা আমাদের সর্বভারতীয় নেতৃত্ব, অভিষেক গেছেন, তারা বিস্তারিত বলতে পারবেন।
বিজেপির মধ্যে এবং এনডিএর মধ্যে একটা ফুটিফাটা পর্ব চলছে। সেখানে কিন্তু দোষারোপ করা, কেন এই হাল হলো, কাদের দায়, কারা এর জন্য, কেউ দোষ দিচ্ছেন উত্তরপ্রদেশের বিপর্যয়ের জন্য উত্তরপ্রদেশের বিজেপির মুখ্যমন্ত্রীকে, আবার উত্তরপ্রদেশের বিজেপির মুখ্যমন্ত্রীর শিবির বলছে যে তাকে অপমান অসম্মান করে তাঁর রাজ্যে ছড়ি ঘোরাতে গেছিলেন নরেন্দ্র মোদী, অমিত শাহরা, ফলে দায় দায়িত্ব তাদের। ফলে বিজেপি নেতৃত্বই একটা গোষ্ঠীবাজি এবং অভ্যন্তরীণ দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন। তাদের একাধিপত্যের দিন শেষ, ঔদ্ধত্যের দিন শেষ। ফলে এখন তারা কিভাবে জোড়াতালির সরকার তৈরি করেন আমরা নজর রাখছি। আর বাকিটা যেটা আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেছেন যে তাদের কাজটা সহজ হবে না বিজেপির, আমরা লক্ষ্য রাখছি। শেষ প্রশ্ন, প্রধানমন্ত্রী বলছেন যে সংবিধানের প্রতি রাস্তার জয়, তিনি অরুণাচল, সিকিম এসব নিয়ে বলছেন, কেরল নিয়ে বললেন, কিন্তু বাংলা নিয়ে কিছু বলেননি। প্রধানমন্ত্রী বলেছিলেন বাংলায় নাকি তাদের সব থেকে ভালো ফলাফল হবে, তো সেই ব্যাখ্যা কোথায় গেল প্রধানমন্ত্রীজি? বাংলায় এসে এতবার এলেন, এতগুলো সভা করলেন, এত সংখ্যা তত্ত্ব বললেন, বাংলাকে এত আক্রমণ করলেন, বাংলার নয়নের মণি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসকে এত আক্রমণ করলেন, উৎসাহ করলেন এবং বললেন বাংলায় সবচেয়ে ভালো ফল হবে। এই আপনার ভালো ফলের নমুনা? তাহলে এর দায় কার? শুধু বাংলার নেতাদের, নাকি আপনারা যারা এই বারবার ভোটের সময় এসে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেন? এগুলো নিয়েও তো একটু ভাষণে থাকলে ভালো হতো। বিজেপি ওড়িশাতে সাফল্য পেয়েছিল, বাংলায় পেল না, যেটা অমিত শাহ বারবার বলছিলেন যে তাদের সাফল্য সেদিন বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, বাংলায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। বাংলার মাটি দুর্জয় ঘাঁটি। এখানে উন্নয়নের রাজনীতি হচ্ছে, সম্মান, আত্মনির্ভরতার রাজনীতি। আর বিজেপি বাংলাকে অপমান করে, প্রতিহিংসা নিয়ে, বঞ্চিত করে বাংলার ঐতিহ্য সংস্কৃতিকে অপমান করার নীতি নিয়েছে। বাংলার মাটি তাদের প্রত্যাখ্যান করবে তো স্বাভাবিক। একটা বিষয় দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, বিভিন্ন আর্থসামাজিক প্রকল্প, তাকে ভোটের ব্যালট বক্সে যথেষ্ট ফায়দা তুলতে সাহায্য করে। অন্ধ্রপ্রদেশে দেখা যাচ্ছে দল পলিটিক্স করে কাজ করে। দেখুন, নিশ্চিতভাবে লক্ষ্মীর ভান্ডার থেকে স্বাস্থ্য সাথী, এই সামাজিক সুরক্ষা বলয়গুলো মানুষকে আত্মবিশ্বাস দিয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা দুহাত তুলে সমর্থন করেছে। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্মনিরপেক্ষ নীতি, বাংলার আত্মনির্ভরতা, বাংলার মানুষকে ভালো রাখা, কেন্দ্রের বঞ্চনা, কেন্দ্রের তরফ থেকে বাংলার ঐতিহ্য সংস্কৃতিকে বারবার বারবার আক্রমণ, এমনকি মাছ খাওয়া নিয়েও প্রশ্ন তোলা। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার আর্থিক অধিকার, বাংলার মানুষের সামাজিক ও আর্থিক সুরক্ষা, বাংলার সংস্কৃতি এবং ঐতিহ্যের অটুট রাখার বলয়, তার উপর জোর দিয়েছেন। সেই কারণেই বাংলায় তৃণমূল কংগ্রেসকে মানুষ বুক দিয়ে আগলে রেখেছেন এবং বিজেপিকে প্রত্যাখ্যান করে দিয়েছে। বিজেপি অভিযোগ করছে যে লোকসভার পরেও চারিদিকে দুষ্কর্ম বাইরে ফলাফলের পরে। আরে দিলীপ ঘোষ বলছেন দলের মধ্যে কাঠিবাজি হচ্ছে, এই কাঠিবাজি, গোষ্ঠীবাজি, এগুলো তো ওনাদের মধ্যে থেকে হচ্ছে। আদি বিজেপি বনাম তৎকাল বিজেপি, নব্য বিজেপি, তাদের মধ্যে গন্ডগোল হচ্ছে। আদি বিজেপিরা বলেছে নতুনরা ডুবিয়েছে। বিজেপির গ্রুপগুলো দেখুন না, ভেতরে বিজেপির গ্রুপগুলো দেখুন। আদি বিজেপিরা বলছে অমুক জায়গায় নব্যরা ঢুকে করেছে, আবার নব্যরা বলছে আদিরা অন্তর্ঘাত করেছে। সেইগুলো ভোটের এতখানি নিজেরা গন্ডগোল করে দিচ্ছে নিজেদের মধ্যে, ভোটের ফলাফলের পরেও সেইগুলো নিজেদের মধ্যে গন্ডগোল হচ্ছে আর তৃণমূলের দিকে আঙুল তুলছে। একটু বলি যে এটা একটা ব্যাখ্যা, যেটা এই যে দল বদল মানে রাজ্যের জনতাকে প্রত্যাখ্যান করছে। দেখা যাচ্ছে দু দলের দল বদল দিলে কিন্তু প্রত্যাখ্যান করা হয়। এদিকে যেমন মুকুটমণি অধিকারী, এদিকে যেমন রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণী, বিশ্বজিৎ দাস, ওইদিকে যেমন তাপস রায়। দেখুন, এটা অর্জুন এটা খুব সরলীকৃত উত্তরের সময় আসেনি, সমস্ত তথ্য পরিসংখ্যান এনে দেখা যাবে। আপাত দৃষ্টিতে আপনি যে প্রশ্নটা করছেন, আপাত দৃষ্টিতে সেটা দেখা যাচ্ছে
কিন্তু এর সঙ্গে ওই সিটের কোন বিন্যাস, কোন ভোট বিন্যাস কাজ করেছে, সেগুলো তথ্য পরিসংখ্যান পুরোটা বিশ্লেষণের পরেই বলা যাবে। ওকে।